তো আমরা এর আগে আলাউদ্দিন খলজি দেখলাম, তাই তো? আজকে খলজি ডাইনেস্টির পর আমরা আজ কি দেখব? তুগলক ডাইনেস্টি। তো খলজি ডাইনেস্টির একটা ইম্পর্টেন্ট থিং কি ছিল বলো তো? যদি একটা কোয়েশ্চেন আছে যে সুলতান যে ডাইনেস্টিটা ছিল, সুলতান বংশ, এদের মধ্যে সুলতানের কটা বংশ ছিল? ফর্মুলাটা বলেছিলাম দেখ টু শৈল, ঠিক আছে? দ ফর ছিল দাস বংশ, খ ফর খলজি বংশ, টু ফর তুগলক বংশ, স ফর সৈয়দ বংশ, আর ল ফর লোদি বংশ, তাই না? এই যে টোটাল 1206 থেকে শুরু হবে, চলবে কত? 1526। তো এই দেখ টু শৈল, এটা মনে রাখলে পরপর চলে আসবে। তার মধ্যে আমরা এখন বললাম দাস বংশ, খলজি বংশ, তাই তো? তো এই যে পুরো সুলতানি ডাইনেস্টির মধ্যে না, খলজি ডাইনেস্টি এমন একটা ডাইনেস্টি সব থেকে কম টাইম রাজত্ব করেছিল, ঠিক আছে? তো এইটা যদি কোয়েশ্চেন দেয় আমাদেরকে মানে করতে হবে যে সুলতানদের মধ্যে কারা সব থেকে কম টাইম রাজত্ব করেছিল, কোন ডাইনেস্টি? না হবে খলজি ডাইনেস্টি, ঠিক আছে? খলজি ডাইনেস্টির প্রথম রাজা কে ছিল? জালালউদ্দিন খলজি। তারপরে কে ছিল? আলাউদ্দিন খলজি। তারপরে মুবারক শাহ, ঠিক আছে? তো আমরা জালালউদ্দিন পড়লাম, আলাউদ্দিন পড়লাম, এবারে মুবারক শাহ, ঠিক আছে? মুবারক শাহ কে ছিল? না, মুবারক শাহ ছিল আলাউদ্দিন খলজিরই ছেলে। কিন্তু আলাউদ্দিন খলজি কি ছিল? সব থেকে ভালো সুলতান, মানে সুলতানের মধ্যে যেগুলো ছিল, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বলি, তারপরে তার রাজনৈতিক দূরদর্শিতা বলি, সব দিক দিয়ে একটা ভালো রাজত্ব করে গেছিল ভারতবর্ষে। আর তার ছেলে যখন বসবে মুবারক শাহ খলজি, তার টাইম পিরিয়ড থাকবে 1316 থেকে 1320। 1316 থেকে 1320, এই যে 1316 থেকে 1320 মানে মাত্র কত বছর ছিল? 4 বছর। তো মুবারক শাহ খলজি বেসিক্যালি আলাউদ্দিন খলজির ছেলে হতে পারে, ঠিক আছে, কিন্তু যোগ্য ছেলের, মানে যোগ্য বাবার অযোগ্য ছেলে আর কি, তাই না? আমি বলেছি যারা অনেক হাইলি সাকসেসফুলি হয়, যারা তাদের ছেলেরা বেসিক্যালি সাকসেসফুলি হতে পারে না 99%। তো সেটাই হয়েছিল। এর বাবা যতটা ট্যালেন্টেড ছিল, যতটা ভালো শাসন করে গেছিল, যতটা বেশি সাম্রাজ্য এক্সটেন্ড করেছিল, আর সেই ক্ষেত্রে তার ছেলে মুবারক শাহ খলজি, যখন তিনি মারা যায় আলাউদ্দিন খলজি, তার ছেলে মুবারক শাহ খলজি ততটাই অযোগ্য শাসকে পরিণত হয়। অযোগ্য শাসক বলতে কিরকম টাইপের ছিল না, স্বামী বিবেকানন্দ একটা কোটেশন বলেছিল বেসিক্যালি, যে মানুষের লাইফে যদি টাকা চলে যায়, মানুষের লাইফে টাকা তো সব কিছু আমরা জানি, তো বলছে মানুষের শরীরে যদি টাকা চলে যায় তো তার লাইফে একটু প্রভাব পড়ে, ঠিক আছে? তারপরে যদি স্বাস্থ্য চলে যায় তো তার থেকে একটু বেশি প্রভাব পড়ে মানুষের লাইফে, আর তারপরে যদি কোনো মানুষের চরিত্র চলে যায় তো সেটা তার লাইফে সব থেকে বেশি প্রভাব পড়ে, ঠিক আছে? এটা স্বামী বিবেকানন্দ পড়েছেন। যদি টাকা চলে যায় তো একটু লাইফে প্রভাব পড়ে, যদি চলে যায় স্বাস্থ্য তাহলে তার থেকে বেশি প্রভাব পড়ে, আর যদি কোনো মানুষের চরিত্র চলে যায় তাহলে সেটা সব থেকে বেশি মানুষের লাইফে প্রভাব পড়ে। আর যেটাই পড়েছিল কার প্রভাব? মুবারক শাহ খলজি, ঠিক আছে? আলাউদ্দিন খলজি এত বড় শাসক ছিল আর এত ধন সম্পদ করেছিল ওর সময়ে, যে আর ভারতে কেন, মানে বিশ্বে সেরকম কোনো রাজা ছিল না ওর মতো, এতটা সম্পত্তিবান ছিল। তার ছেলে যখন সিংহাসনে বসে, সেটা কি করে, যত ধন সম্পত্তি ছিল সেগুলোর কি করে, ব্যাড ইউজ করে। প্রথম কথা, উনি রাজসভায়, মানে কি রাজসভায় যখন আসতো, অনেক ঐতিহাসিক বলেছে যে উনি রাজসভায় উলঙ্গ থাকতো। অনেকে বলেছে ইনি একটু মানে হিজড়া টাইপের ছিল, গে টাইপের ছিল, ঠিক আছে? এমনকি রাজসভায় এমনও দেখা গেছে যে রাজসভায় উনি উলঙ্গ দৌড়ে বেড়িয়েছে, ঠিক আছে? তাহলে কেমন টাইপের হবে, ঠিক আছে? দৃশ্যটা কি হবে, মানে কত অযোগ্য ব্যক্তি, মানে মাথা পাগল বলবো না কি বলবো, কিছু হয়ে গেছে। একজন রাজা রাজসভায় যদি উলঙ্গ দৌড়ে বেড়ায়, আর রাজসভায় শুধু মেয়ে, চারিদিকে মেয়ে থাকতো, ঠিক আছে? মেয়েদের সাথে এইসব করতো, সুরা পান করতো, মদ পান করতো, মানে অযোগ্য শাসক। এবার এগুলো তো ওখানে তো শুধু রাজা একা নেই, রাজার সাথে অ্যাডমিনিস্ট্রেশনের অনেক লোকজন আছে, আমির ওমরাও আছে, তারা তো এগুলোকে মানবে না। ওই জন্য কি করতো, আলাউদ্দিন খলজি যার ধন সম্পদ ছিল সব ও কী করতো, ডিস্ট্রিবিউট করে দিত ওদেরকে, যাতে এই বড় লোকরা যারা আমির ওমরা হোক তারা যেন কি করে, ওর এই নোংরামিটা দেখে, সাপোর্ট করে থাকে, ওরা টাকা পেত, ঠিক আছে? ওদেরকে প্রচুর ধন সম্পদ দিত, প্রচুর দিত।
তো ওরাও চুপ করে থাকতো, ওরা দেখতো যে ঠিক আছে অযোগ্য আছে কি আছে, আমাদের তো টাকা আসছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মোবারক শাহ খলজি। এমনকি মানে বুঝতে পারছি কতটা অযোগ্য শাসক। তার এই নোংরাময়গুলো লুকানোর জন্য ও আলাউদ্দিন খলজির যা ছিল, যা সম্পত্তি, যদি 100 টাকা সম্পত্তি থাকে ও 90 টাকা কি করে দেয়, বিতরণ করে দেয় এইসবে, ঠিক আছে। এই যদি সম্পত্তিগুলো যেভাবে ডিস্ট্রিবিউট করে, হজরত নিজামুদ্দিন আউলিয়া আমরা নাম শুনেছি তো, সুফি সন্ত, তো এই হজরত নিজামুদ্দিন আউলিয়াকেও তিনি টাকা দিয়েছিলেন, কিন্তু হজরত নিজামুদ্দিন আউলিয়া তার টাকা নিতে চাননি। তুমি তো ওসবে টাকা নেবে না, সুলতানের টাকা কেন নেবে? কিন্তু অনেক তাকে প্রেসারাইজ করে চাপ দিয়ে ও কী করেছিল, তার কাছ থেকে টাকা পেয়ে ওই হজরত নিজামুদ্দিন আউলিয়া চিশতি সম্প্রদায়ের একজন সুফি সন্ত, উনি কী করেছিলেন, গরিবদেরকে দান করে দিয়েছিলেন, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সবসময় মদ মেয়ে এগুলো নিয়ে ডুবে থাকতো, ঠিক আছে, সবসময় বাইজিখানা যাওয়া, এই সবই তার শুধু সাম্রাজ্য থেকে ছিল, আর কিচ্ছু ছিল না। বড় লোকরা কিছু বলবে কি করে, আমির রহমান, তারা তো টাকা খেয়ে বসে আছে। তো কত অযোগ্য শাসক। এবার এই সব থেকে বড় যে নিজেকে ফার্স্ট খলিফা বলে ডিক্লেয়ার করেছিল। ফার্স্ট সুলতান, যদি কোয়েশ্চেন আছে কে কোন সুলতান প্রথম যে নিজেকে খলিফা বলেছিল, খলিফা তো কোথাকার ছিল, এই ইরান বলেছিলাম না, খলিফা ওখানকার ছিল, যখন ওখানকার কে খলিফা মানত, ধর্মগুরু, ও বলেছিল যে মানে হি ইজ দ্য খলিফা, মানে সে নিজে খলিফা, নিজেকে খলিফা টাইটেলটা নিয়ে নিয়েছিল। লিখে রাখবো। তো মোবারক শাহ খলজি, বুঝতে পারছি ক্যারেক্টার। আর এর সময়ে কি হলো, অনেক সর্দাররা থাকতো, আমির ওমররা থাকতো, তার মধ্যে একজনের নাম ছিল খুসরু খাঁ, ঠিক আছে। এই খুসরু খাঁ কিন্তু খুব রেগে যেত এর এইসব ব্যবহার, অত্যাচার, এইসব দেখে, ঠিক আছে। যে একদিন খুসরু খাঁর মাথা গরম হয়, খুসরু খাঁ কী করে, তাকে বাইজিখানা থেকে ধরে নিয়ে আসে, চুলের মুঠি ধরে পড়ে, আর তারপরে কী করে দেয়, গলা কেটে দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে তখন কি হয়, মোবারক শাহ মরে যায়, তারপরে রাজসভায় বসে গিয়ে খুসরু খাঁ, ঠিক আছে। উনি কোনো কিন্তু খলজিদের কেউ আত্মীয় ফাত্মীয় ছিলেন, ঠিক আছে। তো খুসরু খাঁ তারপর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ একজন সর্দার ছিলেন এদের সময়, খলজিদের সময়ে, ঠিক আছে। কিছুদিন সে শাসন কার্য চালাতো। খুসরু খাঁ প্রথমে হিন্দু ছিল, পরে মুসলিম ট্রান্সফার হয়, ঠিক আছে। খুসরু খাঁ হিন্দু থেকে মুসলিম ট্রান্সফার হয়। তো খুসরু খাঁ আমরা যেটা পড়ছি, খুসরু খাঁকে তো খুবই কম টাইমে শাসন ব্যবস্থা ছিল, 1 বছরও ছিল না, ঠিক আছে। তো ওই সময় কয়েক মাস ছিল, তো কয়েক মাস খুসরু খাঁ চালিয়েছিল। কিন্তু যে বলে খিলজি বংশের লাস্ট সুলতান কী হবে তাহলে, মোবারক শাহ খিলজি। আর যে বলে প্রথম জালাউদ্দিন খিলজি, গ্রেটেস্ট লর্ড আলাউদ্দিন খিলজি, তাই না। তো খুসরু খাঁ ওদের থাকবে। এবার সেই সময় অনেক অনেক বড় বড় সর্দার থাকতো, কাদের, এই যে খিলজিদের আমলের ছিল, তাই না, সুলতানের। তো ওই সর্দারের মধ্যে একজন ছিল যার নাম ছিল কি, গাজী মালিক। ও গাজী মালিক তখন বাইরে থেকে আসার পর থেকে দিল্লিতে এন্ট্রি মারে। যেই দিল্লিতে এন্ট্রি মারে, কারণ জানে দিল্লির অবস্থা খারাপ আছে, না কোনো অ্যাডমিনিস্ট্রেশন আছে, না কিছু আছে। যে গাজী মালিক সেই সময় উনি কে ছিলেন, উনি ছিলেন, ওনার বাবার এখানে আসে, উনি ছিলেন খলজিদের সময়, এরা মঙ্গল যে বিশেষজ্ঞ ছিল, যে টিম তৈরি করেছিল, কে করেছিল মঙ্গলদের জন্য আলাদা টিম, জালাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি এগুলোর উপর কাজ করছিল। তাদের টিমের একজন সর্দার ছিল, ও মঙ্গলদেরকে হেভি ডিফিট করতে পারত, গাজী মালিক, ঠিক আছে। ওই গাজী মালিক কি করে দিল্লিতে এন্ট্রি মারে, ঠিক আছে। দিল্লিতে এন্ট্রি মারে কি করে, যখন আমাদের থাকে কে, আমাদের খুসরু খাঁকে হাঁটিয়ে পড়ে কি করে দেয়, সিংহাসনে বসে দেয়। আরও গাজী মালিকই কি করে না, তুগলক ডাইনেস্টি ফর্ম করে, ঠিক আছে। গাজী মালিকের আরেক নাম হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, ঠিক আছে। আমরা পয়েন্ট দেবো গাজী মালিক। তাহলে এবার থেকে তুগলক ডাইনেস্টি শুরু হয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে যে তুগলক ডাইনেস্টির ফাউন্ডার হবে কে, গাজী মালিক। গাজী মালিক যখন আসবে, যার নাম থাকবে গিয়াসউদ্দিন তুগলক, গাজী মালিক যখন সিংহাসনে আসবে, বসার পর দেখবে দিল্লির অবস্থা খারাপ, না কোনো অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম খারাপ হয়ে গেছে, এর সৈন্য সিস্টেম খারাপ হয়ে গেছে, দিল্লির শোচনীয় অবস্থা, আমির ওমরাওগুলো কী হয়ে গেছে, ইফেক্টেড হয়ে গেছে, করাপ্টেড হয়ে গেছে, তাই না। তো দিল্লির অবস্থা প্রচুর খারাপ। আর এইভাবে একটা শাসন ব্যবস্থা চালানো খুবই মানে খারাপ অবস্থা, মানে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ শব্দ খেয়ে ফেয়ে সব একাকার হয়ে গেছে। তো যখন এই সিংহাসনে বসে, আর বসে পড়ে ফার্স্ট কাজ যেটা করে, 1 নম্বর কাজ, ফার্স্ট কাজ যেটা করে, ও ফার্স্টের দিনে এলান করে যে দেখো আমি হচ্ছি তোমাদের সুলতান। আর সুলতান ডিক্লেয়ার করছে
যে এর আগে মুবারক শাহ খিলজির সময় আলাউদ্দিন খিলজির যা ধন সম্পত্তি ছিল, যারা যারা নিয়েছো তারা তারা আমার এখানে দিয়ে যাও। প্রথম ডিক্লেয়ার এটা করে যে আমাদের ভারতের আলাউদ্দিন খিলজির যা যা সম্পত্তি ছিল, কেন তো খালি হয়ে গেছিল সব কিছু, যে যে আমির ওমরাও যারা যারা নিয়েছে সম্পত্তি সব আমাদের এখানে দিয়ে যাও, ডোনেট করে যাও সব, নালে কিন্তু সুলতানের মতো চলবে। ঠিক আছে, তাহলে কি বললো, যা যা সম্পত্তি ছিল যারা যারা নিয়েছো তারা সব কি করো আমাদের এখানে দিয়ে ডোনেট করে যাও। এরও শাসন ব্যবস্থা 5 বছর ছিল, তার বেশি ছিল না, 5 বছর অনেক কিছু করে গেছে। 2 নাম্বার ইনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছেন ভারতের সুলতানিদের মধ্যে প্রথম গুড ইরিগেশন সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল। হি ওয়াজ দ্য ফার্স্ট কিং ইন্ট্রোডিউস ইরিগেশন সিস্টেম। তাহলে প্রথম সুলতান যে ইরিগেশন সিস্টেম শুরু করছিল তার নাম কি? ঠিক আছে, উনি প্রথম ইরিগেশন সিস্টেম শুরু করেছিলেন। উনি কেন ইরিগেশন সিস্টেম শুরু করেছিলেন? প্রথম কথা, সুলতান একটা কথা বলতো, উনি ভারতের উপর অ্যানালাইসিস করেছিল যে এখানকার মেজর জায়গা হচ্ছে এগ্রিকালচার বেসড, এখানকার মেজর লোক হচ্ছে এগ্রিকালচার বেসড। তা আমরা যদি এখানে, কিন্তু এখানকার মেজর চাষিদের সব, তখন ভারতবর্ষে তো যত এগ্রিকালচার অন্য কিছু হতো না, আর ওটাই তো নিতে সব দেশ থেকে আসতো। তো এগ্রিকালচার যদি প্রডিউস ভালো হবে তাহলে ভারতও আরও উন্নতি হবে। তো বলেছিল যে, কিন্তু ও একটা ফল্ট দেখতে পেয়েছিল যে ভারতের লোকেরা এগ্রিকালচার পুরোপুরি কার উপর? ভগবানের উপর নির্ভর করে, তাই না? যদি বৃষ্টি হয় তো কি হবে? চাষ হবে। আর বৃষ্টি যদি না হয় তো কি হবে? চাষ হবে না। তো ও এই কনসেপ্টটাকে পুরোপুরি চেঞ্জ করার চেষ্টা করছিল যে আমরা ইসের উপর ডিপেন্ডেন্ট না থেকে আমরা কি করতে পারি, আমরা ইরিগেশন সিস্টেম, আমরা যদি কোনো নদী থেকে আমরা যদি কোনো বার করে নিই, নদী থেকে যদি এইভাবে কোনো ক্যানেল বার করে আসে, এগুলো যদি গ্রামে গ্রামে নিয়ে চলে যেতে পারি এইসব ক্যানেলের মাধ্যমে, এখানে কি হবে, এই যেসব মাঠগুলো সেগুলো চাষ হবে জলের মাধ্যমে, 12 মাসেই চাষ হবে, তাই না? 12 মাসেই চাষ হবে, এখানে কোনো চাপ হবে না, এবং কি তাহলে জলের সিস্টেমটা ভালো থাকবে। তো এই জিনিসটা প্রথম ভারতের উপরে ইমপ্লিমেন্টেশন করেছিল কে? সুলতানিদের মধ্যে না? এটা কোয়েশ্চেন আসবে কিন্তু। তাও কত বড় উপলব্ধি উনি করে গেছিলেন ভারতের উপর, বুঝে গেছিলেন যে ভারতকে যদি দাঁড় করাতে হয় তাহলে আমাদের এগ্রিকালচারকে দাঁড় করাতে হবে, যেটা আমাদের সরকার এখনো বুঝছে না, বোঝাতে উচিত। ঠিক আছে, তো যখন দেখছি যে এটা এগ্রিকালচারকে দাঁড় করাতে হবে, এগ্রিকালচার জন্য কী দরকার না, ভারতের অ্যানালাইসিস করলে ভারত এগ্রিকালচারের লোকও আছে, জমিও আছে, সব আছে, কিন্তু সব কিসের উপর ডিপেন্ডেন্ট? ভগবানের উপর। তো ভগবানের উপর ডিপেন্ড করলে তাতে কিছু হবে না। উনি তো দেবে একটা নির্দিষ্ট সময়, কিন্তু তার আগেও অন্য সিজনগুলো বা যখন জল না হলে আমরা কি করতে পারি, আমরা নদী থেকে বার করে, মানে কি খাল বার করে পরে আমরা ওখান থেকে ইরিগেশন সিস্টেম ইন্ট্রোডিউস করে দিতে পারি। তো অনেক আগেকার চিন্তাধারা করেছিল, প্রথমবার ইরিগেশন সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল। ঠিক আছে, এবং কি এই ইরিগেশনের জন্য উনি একটা ট্যাক্সও অ্যাপ্লাই করতেন। ঠিক আছে, লিখবো মৎস্যকর। তো মৎস্যকরটা কি ছিল না, ইরিগেশনাল ট্যাক্স ছিল, ইরিগেশনাল ট্যাক্স অ্যাপ্লাই করতো। তাহলে যদি বলে হু ফার্স্ট ইন্ট্রোডিউস ইরিগেশনাল ট্যাক্স ইন ইন্ডিয়া, কি হবে? আর ইরিগেশনকে ইন্ট্রোডিউস করেছিল। কিন্তু এনসিয়েন্টে একজন আবার এরকম ইরিগেশন সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল, নাম বলতে পারবে কেউ? এনসিয়েন্ট একটা রাজা যেও একজন এই টাইপের একটা জিনিস ইন্ট্রোডিউস করেছিল। কে? পুষ্যমিত্র ব্যাস নাম শুনেছো? শুনবো না ব্যাস। আমরা সুদর্শন ঝিল কার সময় হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সুদর্শন ঝিল করলো। সুদর্শন ঝিল কেন করলো? ইরিগেশনকে প্রমোট করার জন্য, ওখান থেকে কিন্তু নালা বার করে চাষ করার এনসিয়েন্টে করেছিল। যদি এনসিয়েন্ট ইন্ডিয়াতে বলে অ্যান্সার কি হবে? চন্দ্রগুপ্ত মৌর্য। আর যদি বলে মিডিয়াবল বা আমাদের এই সুলতানদের মধ্যে প্রথম, তাহলে কি হবে? গিয়াসউদ্দিন তুগলক। কথা অ্যান্সারগুলো মনে রাখবে। এই গিয়াসউদ্দিন তুগলক সুলতানদের মধ্যে প্রথম সুলতান। বলো তো, সুলতানদের মধ্যে সব থেকে বেশি ট্যাক্স কে কালেক্ট করতো? আলাউদ্দিন খলজি, তাই না? হাফ ট্যাক্স নিয়ে নিত। যদি কেউ 10 টাকা আয় করতো, ওর মধ্যে 5 টাকা নিয়ে নিত। আর সুলতানদের মধ্যে সব থেকে কম ট্যাক্স কে আদায় করতো? কোশ্চেন যদি আসে, গিয়াসউদ্দিন তুগলক, গাজী মালিক, লিখে রাখবো।
সব থেকে কম ট্যাক্স কালেক্ট করতো কে? গিয়াসউদ্দিন তুগলক বা গাজী মালিক। ও কত পার্সেন্ট ট্যাক্স কালেক্ট করতে জানো? 10/1 1/10। তাহলে কত কম? যদি কেউ 10 কেজি প্রডিউস করে 1 কেজি নিত, আলাউদ্দিন টাইমে যদি 10 কেজি প্রডিউস করতো 5 কেজি নিত। তাহলে সব থেকে বেশি ট্যাক্স নিত আলাউদ্দিন খলজি, সব থেকে কম ট্যাক্স নিত গিয়াসউদ্দিন তুগলক বা গাজী মালিক। ঠিক আছে। তো সুলতান অনেক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে প্রচুর কাজ করেছে, সুলতান আমাদের এগ্রিকালচার উপরে কাজ করেছে। ঠিক আছে। সুলতান ট্যাক্স সিস্টেমটাকে ঠিক রেখেছে। তা আমরা কি বলতে পারি, একটা গুড সব দিক দিয়ে দেখছি যে এখন অবধি একটা ভালো সুলতান। ঠিক আছে। এবার এর সময় কি হবে, ভালো সুলতান থাকলেও কিন্তু পলিটিক্যাল দিক দিয়ে ভারতকে কি করতে পারেনি। ঠিক আছে। মানে পলিটিক্যাল দিক দিয়ে ভারতকে এক রাখতে পারেনি, মানে গুড ডিপ্লোম্যাটিক কিং তিনি ছিলেন। ছিলেও তিনি এরকম সবই ভালো, কিন্তু ডিপ্লোম্যাটিক ছিল না, যার ফলে তার রাজসভাটা বেশি চলতে পারেনি। আরও ডিউ টু অনেক কারণ ছিল। প্রথম কারণ ছিল এর সময় না, যেহেতু ডিপ্লোম্যাটিক ছিল তাই বিভিন্ন জায়গায় বিদ্রোহ হতে শুরু করেছিল, গুজরাট বলো, এইদিকে বলো। ঠিক আছে। তো আমাদের এখানেও বাংলাতে একবার বিদ্রোহ হতে শুরু হলো। ঠিক আছে। বাংলাতে বিদ্রোহ হলো। তো বাংলাতে যখন বিদ্রোহ হলো তখন সুলতান আমাদের গাজী মালিক সে নিজেই গেলেন বাংলাতে। ঠিক আছে। তো বাংলাতে যখন বিদ্রোহ হলো তিনি বাংলাতে নিজে গেলেন, এই বাংলাতে। তো দিল্লি থেকে গেল বাংলা, তাই না? এবার বাংলাতে বাংলার বিদ্রোহ দমন করে দিল। তো যখন বাংলার বিদ্রোহ দমন করলো, দমন করার পর থেকে তারপরে আবার দিল্লি আসবে। আর দিল্লি যখন আসছে তখন ওর এই যে সাকসেসের জন্য, ঠিক আছে, তার ছেলের নাম ছিল জুনা খাঁ। ঠিক আছে, জুনা খাঁ। তো সেই ছেলে প্রচুর হট টেম্পার ছিল, প্রচুর জ্ঞানী ছিল, কিন্তু একটুতে মাথা গরম করে নিত। মেইন ভুল ছিল একটুতে মাথা গরম করে নিত তার ছেলে। তো তার ছেলে কি করলো না, যখন দেখছে বাবা এবার এখানে আসছে, তো তার ছেলে মানে অনেক বেশি তাড়াহুড়ো করতো, বুঝতে পারলে? তো ওর ছেলে কি করলো, যে আমাদের এখানে এই দিল্লির ঠিক আগে, ঠিক আছে, তুগলকাবাদে একটা তুগলকাবাদের সিটি আছে, তাই না? তুগলকাবাদের সিটিতে তুগলকাবাদে কি করবে না, ওখানে একটা অনুষ্ঠান রাখবে, আর একটা কাঠের কি করবেন, অনেক বড় রাজপ্রাসাদ তৈরি করবে, যেখানে ওর বাবা মানে এখানে এসে পরে থাকবে, কারণ ওই যে বাংলার বিদ্রোহ দমন করে এসছে। ঠিক আছে। তো যখন ওখান থেকে আসে, আর ওই যে এইটা তৈরি করেছে কাঠের যে মহলটা, ওটা এত বড় মহল তৈরি করেছে যে ধারণার বাইরে। এমনকি যে যত সৈন্য নিয়ে গেছিল, মোটামুটি 2 লাখ সৈন্য নিয়ে বাংলায় এসেছিল, 2 লাখ সৈন্য ওই মহলের মধ্যে থাকতে পারবে, এতটা ক্যাপাসিটি করেছিল। ঠিক আছে। ওই কাঠের মহলে এতটাই ক্যাপাসিটি করেছিল। এবার ওই মহলে সবাই থাকবে, তো থাকবে, এবং তাদের জন্য কি করতে হবে, বিভিন্ন রকম ইসের আয়োজন রেখেছে, তাই না? তারা রেস্ট হবে, গান হবে, এইসব সব কিছুই করবে। তো যখন ওখান থেকে আসছে বাংলা থেকে, কিন্তু তার মাথায় কি, গাজী মালিকের মাথায় কি করছে, যে এখনো তারা যারা ট্যাক্স দিল কি দিল না, তাই না? তারপরে হচ্ছে যে যাদেরকে টাকাগুলো বলেছিলাম, খুসরু খার কি বলে, মুবারক শাহের সময় যে এরা টাকা নিয়েছিল তারা ফেরত দিল কিনা। তো সবাইকেও চিঠি লিখছিল রীতিমতো। ঠিক আছে। যে ও বারবার চিঠি লিখছিল কাকে, নিজামুদ্দিন, হযরত নিজামুদ্দিন আউলিয়াকে বারবার চিঠি লিখতো। কেন, ও নিয়েছিল টাকা, তো ও নিয়েছিল, ও কিন্তু ভালো কাজে লাগিয়েছিল, নিতে চাইনি, পরে নিতে হয়েছিল। হযরত নিজামুদ্দিন আউলিয়া তো ওকেও চিঠি লিখছে বারবার, যে দেখো আমি সুলতান গাজী মালিক, যে আপনারা যে টাকা পেয়েছেন আমাকে 70 টাকা দিতে হবে, নাহলে ভালো হবে না। এইভাবে রীতিমতো অনেক চিঠি লিখেছে। উনিও বিরক্ত হয়েছে। তো উনি লাস্ট চিঠি লিখে ওনাকে, যখন ও বাংলায় থেকে যাচ্ছে কোথায়, দিল্লি, কিন্তু দিল্লিতে যাবে, তখন তার আগে উনি আমি দিল্লি যাওয়া অবধি যেন ট্যাক্স নিয়ে তুমি কি বলে, তুমি ওই খাজনা নিয়ে যেন দাঁড়িয়ে থাকো, যেটা তুমি মুবারক স্যার হাত দিয়ে পেয়েছো, বুঝতে পারলি? আর নিজামুদ্দিন আউলিয়া বারবার চিঠি লিখেছে, আমি ওগুলো সব বিলি করে দিচ্ছি, আমাকে কিচ্ছু নেই। সত্যি দেবো বলে, আমি যদি তখন ও লাস্ট আলটিমেট চিঠিটা লিখেছে, আমি দিল্লি যাচ্ছি, দিল্লি যাওয়ার আগে যেন তুমি টাকা নিয়ে এগুলো নিয়ে চলে আসো দিল্লিতে। তখন একটা কথা আছে, মনে আছে, এটা একটা প্রবাদ, আমরা অনেক কথা বলি, যেটা বলি দিল্লি আবি দূর হ্যাঁ, বলি না? এটা শুনেছে তো সবাই, দিল্লি দূর হ্যাঁ।
শুনেছি তো, যে দিল্লি দূর হয়ে যে কথাটা এখান থেকে এসেছে, এটা মিনিং আছে কথাটা, আমরা এমনি বলে দিই তাই না, যে দিল্লি দূর হ্যায়, দিল্লি আবি দূর হ্যায় আমরা অনেক শুনেছি তাই না, এটা একটা প্রবাদ। তো প্রবাদটা এসছে এখান থেকে। তখন এই যে চিঠিটা, পরবর্তীতে যে চিঠিটা গাজী মালিককে যে চিঠিটা লিখছে, যখন ও বাংলা থেকে যাচ্ছে, কে লিখছে আমাদের নিজামুদ্দিন আউলিয়া লিখছে হুনুজ দিল্লি দূর অস্ত, ইরানি ভাষায় মানে পারস্য ভাষায় ইনি লিখছে হুনুজ, ওদের ইরানি ভাষায় পারস্যের যে ভাষায়, হুনুজ দিল্লি দূর অস্ত, হুনুজ হুনুজ দিল্লি দূর অস্ত। এই যে হুনুজ দিল্লি দূর অস্ত, এই কথাটাও লিখে পাঠাচ্ছ, ঠিক আছে, পত্রালাপে। কাকে? গাজী মালিককে। হুনুজ মানে হচ্ছে এখন, আমাদের এই ট্রান্সলেট করলে বোঝা যায়। হুনুজ মানে হচ্ছে এখন, দিল্লি মানে হচ্ছে দিল্লি, দূর মানে হচ্ছে দূর, অস্ত মানে হ্যাঁ, বুঝতে পারলি? তার মানে কি এখন মানে আভি দিল্লি দূর হ্যাঁ, বুঝতে পারলি তো? মানে বলে দিয়েছে যে এই যে কথাটা লিখে দিল যে দিল্লি আভি দূর হ্যাঁ, হুনুজ মানে হচ্ছে এখন, দিল্লি মানে দিল্লি দূর, আর অস্ত মানে অস্ত, ঠিক আছে। এই কথাটা ওখান থেকে এসছে, তারপর থেকে আমরা সবাই ইউজ করি। কেন আমরা ইউজ করি? ঠিক আছে, আমরা বলি না যে বললে যে আমি এই করে দেবো, যা দিল্লি এখন দূর আছে, তার মানে কি করতে পারবে না নিশ্চয়ই, আমরা ওইভাবেই তো বলি। তো বলে দিল হুনুজ দিল্লি দূর হ্যাঁ দূর আস্ত, তখন বললো যে ও কিছু বুঝতে পারলো না, ও চলে গেল দিল্লি, ও জানে দিল্লি গেলে ও সব আমি নেবই, নিজামুদ্দিন আউলিয়া হোক যে হোক। কিন্তু তার আগে তার ছেলে তুগলকাবাদে কি করেছিল, তুগলকাবাদ সিঁড়ি তৈরি করেছিল, তুগলকাবাদের সিঁড়িতে একটা অনেক বড় আয়োজন করেছিল, ঠিক আছে। ওখানে বিভিন্ন ড্যান্স হতো, তাদের খাওয়া দাওয়া হতো, যেহেতু বাংলা থেকে ওরা বিজয় হয়ে এসেছিল, ঠিক আছে। আর অনেক হাতিদের ড্যান্স হবে, ঠিক আছে, সব কিছু ওরা আয়োজন করেছিল বলবো নর্মালি। তারপর ওর বাবা যখন তুগলকাবাদে পৌঁছে, সবাই এক জায়গায় থাকে, ঠিক আছে। থাকার পর যখন ওই ড্যান্স শুরু হয়, তা হাতিগুলো নাচছিল, বুঝতে পারলে? তো ওই হাতিদের মধ্যে কোনো একটা ভিড়ে কিছু হয়, আর কি হয়, পুরো পিলারগুলো না হাতিগুলো মারতে শুরু করে। তো যখন পিলারগুলো না মারে, তখন কি হয়, পুরো স্ট্রাকচারটা ভেঙে পড়ে যায় ওদের গায়ে, প্রচুর লোকের গায়ে পড়ে যায়। যখন এবার ওগুলোকে যখন হাঁটায় না, আস্তে আস্তে সরাই, ঠিক আছে, যখন সরাতে থাকে একদিন লেগে যায়, সকাল অবধি যখন সবই হয়, দেখে প্রচুর লোক মারা গেছে, প্রচুর লোক, ঠিক আছে। আর ওই প্রাসাদ ভেঙে আমাদের নিচে দেখবে আমাদের গাজী মালিক, সেও মারা গেছে। কোয়েশ্চেন দেয় উনি কীভাবে মারা গেছে, বলে না প্রাসাদের একটা অংশ ভেঙে পড়ে মারা গেছে, প্রাসাদটাই পুরো পড়ে গেছিলো, কাঠের প্রাসাদ হতে পারে। তো সবাই মারা গেছে একদম পুরো, ঠিক আছে। দিয়ে তখন ও কিন্তু দিল্লি আসতে পারেনি, ঠিক আছে। আর তখন থেকে কথাটা নিজামুদ্দিন আউলিয়ার কথাটা আছে যে হুনুজ দিল্লি দূর হ্যাঁ, মানে দিল্লি আবি দূর আছে, মানে ও জানতো যে ও মারা যাবে তার আগে। উনি তো সন্ত ছিলেন না, সাধু সন্ত ছিলেন। সাধু সন্ত কাদেরকে বলেছে? হ্যাঁ, পীর ছিলেন একজন, উনি বলেই দিয়েছিলেন। তো ওর কথার মিনিংটা তখন বুঝতে পেরেছে সবাই, যে ও এটার মনে ছিল এটা, যে দিল্লি আবি দূর হয়, বুঝতে পেরেছি কেসটা। তো তখন থেকে ওই কথাটা আমরা আজ অব্দি ইউজ করি না আমরা কোথায়, ঠিক আছে। তো এই কথাটা এসছেই তখন থেকে ড্রাইভ হয়েছে। তারপর থেকে ওই কথাটা যখন বুঝে গেছে, তখন সবাই ওগুলো বলতে শুরু করতো, বুঝতে পারলে তো, যখনই ওই কথাটাকে কোটেছেন মাত্র, ঠিক আছে। কিন্তু বলে তুগলকাবাদ সিঁড়িটা কে তৈরি করে? গিয়াসউদ্দিন তুগলক, ইনি তুগলকাবাদ সিঁড়িটা তৈরি করেন, ঠিক আছে, গিয়াসউদ্দিন তুগলক, মনে রাখবে, এটা কোয়েশ্চেন হতে পারে। এবার তার ছেলে যেহেতু ওখানে মারা যায় না, অনেকে ভাবে তার ছেলে জুনাদ খান এটা চক্রান্ত করে তাকে মেরে দিয়েছিল, অনেকে বলে, অনেক ঐতিহাসিক বলে, ঠিক আছে। আমরা মোটামুটি উপর যাব। তো আমরা হজরত নিজামুদ্দিন আউলিয়া, তাই তো, ওনাকে মেহবুব ইলাহি বলা হয়, জানো তো। হজরত নিজামুদ্দিন আউলিয়া ইজ অলসো নোন অ্যাজ মেহবুব ইলাহি, লিখে রাখবে। হজরত নিজামুদ্দিন আউলিয়া ইজ অলসো নোন অ্যাজ মেহবুব ইলাহি। যদি একটা কোয়েশ্চেন দেয় যে কে 7 সুলতানের রাজত্বকাল দেখেছিল, হ্যাঁ, নিজে একটা যে আমির খসরু থাকবে, আর চিস্তি, উনি চিস্তি সম্প্রদায় ছিলেন, আর ইনিও হচ্ছেন কি 7 সম্প্রদায়ের 7টা রাজার রাজত্বকাল দেখেছিলেন। তাহলে একটা হচ্ছে খসরু, একটা নিজামুদ্দিন আউলিয়া, ঠিক আছে। এবার এই চিস্তি সম্প্রদায়ের লোকেরা না অন্য সম্প্রদায় থেকে একটু আলাদা ছিল। এরা বেসিক্যালি সুলতানদের সাথে দেখা করা পছন্দ করতেন না। এরা বলতেন যদি সুলতান, আমাদের বাড়িতে সবসময় 2টো দরজা আছে,
যদি সুলতান এক দরজা থেকে আসে তা আমি এক দরজা দিয়ে বেরিয়ে যাবো। এইটাই হযরত নিজামুদ্দিন আউলিয়া এরাই বলতেন, যে এরা কোনোদিন পছন্দই করতেন না কারোর সাথে দেখা, কিছু নেওয়া, ঠিক আছে, এইসব জিনিসের। তো বেসিক্যালি চিশতি সম্প্রদায় এটা লোকে, ঠিক আছে, আমরা এটা পড়বো যখন ডিটেলসে বুঝতে পারবে। আর এই চিশতি সম্প্রদায়ের মধ্যে 4 নম্বর ছিলেন, এই 4 নম্বর সুফি সাধক ছিলেন কে? হযরত নিজামুদ্দিন আউলিয়া, ঠিক আছে। 4 নম্বর সুফি সাধক ছিলেন হযরত নিজামুদ্দিন আউলিয়া। কি হবে? এবার মারা যাবে, তারপরে তার ছেলে সিংহাসনে বসবে। তো তার ছেলের নাম লিখে দেবো, কি হবে? জুনা খাঁ। জুনা খাঁ, MBT, যেটাকে আমরা কি বলি? MBT বলি। মোহাম্মদ বিন তুগলক।